আসসালামু আলাইকুম। মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় অভিভাবক, আশা করছি আপনার সন্তান নিশ্চয়ই আমাদের অনলাইন ভিডিও ক্লাসগুলো আন্তরিকতার সাথে অনুসরণ করছে। যদি কোনো ক্লাস দেখতে ব্যর্থ হয় তবে আপনার সন্তানকে দ্রুত বিষয় শিক্ষক অথবা ফর্ম মাস্টারের সাথে যোগাযোগ করতে বলবেন, যেন পাঠ বোঝার সমস্যার সমাধান করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে সুস্থ আছো, সাবধানে আছো, নিরাপদে আছো। এক বৈশ্বিক সংকট অতিক্রম করছি আমরা। করোনা পরিস্থিতিতে সঙ্গনিরোধ ও অবরুদ্ধ অবস্থায় আছি। তবুও এই কঠিন সময়ে নিষ্ক্রিয় না থেকে প্রাত্যহিক পড়ালেখায় আর অনুশীলনের মধ্যে থাকি, ভালো থাকি। আজ আমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠ উপস্থাপন করছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম টুটুল, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। আজকের পাঠ গদ্য নিম গাছ, সাহিত্যের ধরন ছোট গল্প। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ছোট গল্পের সংজ্ঞা বলতে পারবে, প্রতীকী গল্প সম্পর্কে বলতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে, নিম গাছ সম্পর্কে বলতে পারবে। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে নিম গাছের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, নিম গাছের সাথে মানব জীবনের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। লেখক পরিচিতিতে আমরা জানব নিম গাছ গল্পের রচয়িতা বনফুল। বনফুল তার আসল নাম নয়। বনফুলের প্রকৃত নাম বলয়চাঁদ মুখোপাধ্যায়। জন্ম বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে 19 জুলাই। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। শিক্ষালাভ: ম্যাট্রিক, বর্তমান এসএসসি সমমান, পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে। আইএসসি, বর্তমান এইচএসসি সমমান, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি পাশ করেন। এমবি, বর্তমান এমবিবিএস সমমান, পাটনা মেডিকেল কলেজ থেকে 1927 সালে এমবি পাশ করেন। কর্মজীবন শুরু হয় মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে। বনফুলের কর্মজীবন শুরু হয়। সাহিত্য অঙ্গনে প্রবেশ 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে। প্রবাসী পত্রিকায় এক পাতা আধ পাতার গল্প লিখে গল্পের আঙ্গিকে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ ছিল তার সাহিত্যকর্ম। সাহিত্যকর্মের মধ্যে গল্প রয়েছে। গল্প গ্রন্থগুলো হল বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন। বনফুলের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান নিপুণভাবে তার সাহিত্যে প্রকাশিত করা, যা নিপুণভাবে সাহিত্য প্রকাশিত হয়েছে। বনফুলের সাহিত্যের কর্মের মধ্যে রয়েছে উপন্যাস, তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মক, সে ও আমি, জঙ্গম, অগ্নি। কাব্য সাহিত্যে অসাধারণ প্রতিভা রয়েছে। বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা। নাটক রচনায় সিদ্ধহস্ত ছিলেন শ্রী মধুসূদন বিদ্যাসাগর। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। মৃত্যু 1979 সালে 9 ফেব্রুয়ারি, কলকাতা। সালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। এখানে সাল বলতে গাছের বাকল, অর্থাৎ নিম গাছের বাকলকে বোঝানো হয়েছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিলে পিষা বলতে বোঝানো হয়েছে
নিম গাছের পাতা শিলপাটায় বেটে তা থেকে রস বের করা। শিল বলতে বোঝায় পাথরের খণ্ডকে। কেউ বা বাচ্ছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। গরম তেলে ভাজা বলতে বোঝায় নিম পাতা গরম তেলে ভাজলে মচমচে এবং তা খেতে খানিকটা উপাদেয় হয়। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে অর্থাৎ চুলকানির স্থানে লেপন করবে নিম পাতার রস বা নিম পাতা আর উপাদান। চর্মরোগের অব্যর্থ মহাঔষধ। অব্যর্থ বলতে যা ব্যর্থ হয় না। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনই কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। কচি পাতা গুলো খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেকে পেটের পীড়া সারানোর জন্য নিম পাতা ভেজে বেগুনের সাথে খেয়ে থাকে। যকৃতের পক্ষে ভারী উপকারী। মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃৎ। এই যকৃৎটাকে সুস্থ রাখে নিমের কচি পাতা। কচি ডালগুলো ভেঙে কত লোক দাঁত ভালো থাকে, মানে কচি ডালগুলো ভেঙে চিবোলে তাতে লোকের দাঁতগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ বলতে বোঝায় যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। পঞ্চমুখ বলতে বোঝানো হচ্ছে যে অনেকগুলো প্রশংসার গুণ কীর্তন করা। মানে পঞ্চমুখ বলতে চারিদিকের মানুষের মুখে মুখে গুণের প্রশংসা। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাদিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। বিজ্ঞরা বলতে সমাজের জ্ঞানীগুণী লোক। তাদের অতীত অভিজ্ঞতার মধ্য দিয়ে বিষয়টি অনুধাবন করেছেন বিদায় বলেছেন বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। তার মানে নিমের উপকারিতার গুণ বিজ্ঞরা অনেক আগে থেকেই জানেন। নিমের হাওয়া ভালো, যে কারণে মানুষ কাটেও না এবং যত্নও করে না, এবং যার ফলে নিম গাছের তলে আবর্জনা এসে জমে চারিদিক থেকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। বলতে এখানে শান দিয়ে বলতে ইট সিমেন্ট দিয়ে বেদিয়া আকারে বাঁধিয়ে দেওয়াকে আবর্জনা হিসেবে বলা হয়েছে। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। এখানে নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করেছে একজন লোক। সেই লোক হলো একজন কবি। এখানে নিমের ফুলকে এক ঝাঁক নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, যে নক্ষত্র নীল আকাশ থেকে চলে এসেছে সবুজ সায়রে। সবুজ সায়রে বলতে সবুজের সাগর, অনেকটা নিচের ছবির মতন দেখা যাচ্ছে। কবিরাজ নয়, কবি। কবিরাজ নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, আর কবি নিম গাছের সৌন্দর্যের পূজারী। নিম গাছের সৌন্দর্যকে মুগ্ধ দৃষ্টিতে দেখেছেন। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে
চলে যায় কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, অনেকটা বাড়ির পাশে অবহেলার মতন। তার মানে শিকড় অনেক দূরে চলে গেছে বলতে শিকড়টা মাটির নিচে চলে যাওয়ায় সে আর যেতে পারল না, কারণ গাছ তো আর চলাফেরা করতে পারে না। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একই দশা, অর্থাৎ বাড়ির উঠোন পরিচ্ছন্নতার কাজে লক্ষ্মী বউ, রান্নার কাজে লক্ষ্মী বউ, পানি সংগ্রহের কাজে লক্ষ্মী বউ, কাপড় ধোয়ার কাজে লক্ষ্মী বউ। নিম গাছও ঠিক একই রকম এই লক্ষ্মী বউয়ের মতন, নানা কাজে নিম গাছের ব্যবহার, অথচ নিম গাছকে পোহাতে হয় অবহেলায়, অযত্নে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার সঙ্গে নিম গাছের সম্পর্ক অনেকটা নিচের ছবির মতন। অযত্ন অবহেলায় ফেলে রাখা নিম গাছ, সংসারের জালে আবদ্ধ বিমর্ষ লক্ষ্মী বউ। নিম গাছ গল্পের সাথে মানব জীবনের সাদৃশ্যপূর্ণ দিকটি হল নিম গাছ থেকে মানুষ উপকার গ্রহণ করে, বিনিময়ে মানুষের কাছ থেকে নিম গাছ পায় অযত্ন, অবহেলা, অবজ্ঞা, ঠিক ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার মতো। এখানে একটি বাক্য প্রতীকাশ্রয়ে বর্ণিত হয়েছে, শিকড় অনেক দূর চলে গেছে। নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারের জালে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। পাঠ বিশ্লেষণের পরে এবার চলে যাব আমরা পাঠ পরিচিতিতে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ ছোট গল্প, যা 1947 সালে প্রকাশিত হয়। নিম গাছ গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য স্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। অর্থাৎ বক্তব্য স্থাপনের যে দক্ষতা, তার মতন দক্ষতা পরিচয় বাংলা সাহিত্যে আর কেউ দিতে পারেনি। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে, মানে নতুন ধরনের প্রকরণের ব্যবহার। কবিরাজ তার চিকিৎসার কাজে ব্যবহার করছেন। সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়। স্বাভাবিক, কেউ যদি কারো গুণের বা রূপের প্রশংসা করে, মানুষ তার প্রতি আসক্ত হয়ে যায়, তার প্রতি আকর্ষিত হয়ে যায়। যে কারণে নিম গাছটার ইচ্ছে করছে কবির সাথে চলে যাওয়ার জন্য, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো যেতে পারে না, অর্থাৎ গাছ চলাচল করতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। নিম গাছে কবির মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কটা হলো নিম গাছের সৌন্দর্যের পূজারী কবি নিজেই। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন আখ্যান। সীমাহীন আখ্যান বলতে কথার অফুরন্ত বাণী। নিম গাছ ও আমাদের নিপুণরা সর্বদাই পরোপকারে নিয়োজিত, কিন্তু কোনো বিনিময়ে নয়। পাঠ পরিচিতির পরে আমরা চলে যাব জ্ঞানমূলক ব্যাখ্যা। বনফুলের আসল নাম কি? উত্তর হবে বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। জ্ঞানমূলক পরীক্ষায় অভিক্ষায় মূলত স্মরণযোগ্য
মুখস্থ ধর্মী প্রশ্ন চলে আসে। বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? বনফুল 1899 সালে জন্মগ্রহণ করেন। এই জ্ঞানমূলক অভিক্ষাগুলো লেখক পরিচিতি থেকে আসতে পারে, পাঠ পরিচিতি থেকে আসতে পারে, পাঠ বিশ্লেষণ থেকে আসতে পারে। বনফুল কি উপাধি পেয়েছিলেন? বনফুল পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। বনফুলের জঙ্গম কোন ধরনের রচনা? সঠিক উত্তর হবে বনফুলের জঙ্গম উপন্যাস জাতীয় রচনা। বনফুলের বাহুল্য কোন ধরনের রচনা? বনফুলের বাহুল্য ছোট গল্প জাতীয় রচনা। লোকে নিম গাছের কচি ডাল চিবোয় কেন? লোকে নিম গাছের কচি ডাল চিবোয় কারণ এতে দাঁত ভালো থাকে। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন। কবি কিভাবে নিম গাছকে দেখলেন? কবি মুগ্ধ দৃষ্টিতে নিম গাছকে দেখলেন। নিম গাছের থোকা থোকা ফুল দেখতে কেমন? নিম গাছের থোকা থোকা ফুল দেখতে একঝাঁক নক্ষত্রের মতন। নিম গাছ কোন ধরনের গল্প? নিম গাছ একটি প্রতীকী গল্প। ছালটা ছাড়িয়ে নিয়ে কি করছে? সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে কি করছে? শিলে পিষছে। নিম গাছের কোন অংশ গরম তেলে ভাজা হয়? নিম গাছের পাতা। নিম পাতা কিসের সাথে রান্না করা হয়? বেগুনের সাথে। যকৃতের পক্ষে কি ভারী উপকারী? নিম পাতা। নিম গাছের কচি ডাল ভেঙে লোকজন কি করে? চিবোয়। কি করলে দাঁত ভালো থাকে? নিম গাছের কচি ডাল চিবোলে। কবিরাজ কার প্রশংসায় পঞ্চমুখ? নিম গাছের। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? বিজ্ঞরা। হঠাৎ একদিন কে এলো? নতুন ধরনের লোক। নিম গাছে কেমন ফুল ধরে? থোকা থোকা ফুল ধরে। নিম গাছের থোকা থোকা ফুলকে কেমন লাগে? একঝাঁক নক্ষত্রের মতন লাগে। শায়ের শব্দের অর্থ কি? শায়ের শব্দের অর্থ সাগরে। শিকড় কোথায় চলে গেছে? মাটির ভিতর অনেক দূরে। এই দশা ওদের বাড়ির কার? গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটির। সাল শব্দের অর্থ কি? বাকল। যিনি গাছগাছালি পরিশোধন করেন তাকে কি বলে? কবিরাজ। নিম পাতা মানব শরীরের কোন অংশের জন্য ভারী উপকারী? যকৃতের। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্ন কি ধরনের হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব। বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 4টি বিক্ষেপক থাকবে। 4টি থেকে সর্বোত্তম বিক্ষেপকটি নির্ণয় করতে হবে। তোমরা জানো বলাইচাঁদ মুখোপাধ্যায় 1899 সালে জন্মগ্রহণ করেন। বনফুল কত সালে এমবি পাশ করেন? সেটাও তোমাদের স্মরণে রয়েছে, 1927 সালে। বনফুলের উপন্যাস কোনটি? তৃণখণ্ড, তন্নি, বনফুলের গল্প, বিদ্যাসাগর। সঠিক উত্তরটি তন্নি। নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? এই ধরনের প্রশ্নে মূলত জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে। সিদ্ধ করে খায়, ভিজিয়ে খায়, শুকিয়ে খায়, রান্না করে খায়। অর্থাৎ কি কাজে লাগে? সিদ্ধ করে খায়। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? অনেকটা অনুধাবনমূলক প্রশ্ন। এটা উপকারী। নিম গাছ গল্পের নিম গাছটি বর্তমান প্রেক্ষাপটে একটি আদর্শ বাঙালি নারী, নির্যাতিত নারী, সংসারে সর্বংসহা নারী, প্রতিবাদী নারী। মূলত একটি প্রয়োগমূলক প্রশ্ন। সংসারে সর্বংসহা নারী। নিম গাছ গল্পের ম্যাজিক বাক্য শেষ লাইন কারণ কি? অনেকটা অনুধাবনমূলক প্রশ্ন। উপকারিতার কথা বলে, নামকরণের সার্থকতা, কবির প্রশংসা, সীমাহীন কথার আখ্যান, অর্থাৎ সীমাহীন কথার আখ্যান। উদ্দীপকটি পরে 2 নং প্রশ্ন উত্তর দাও। হিন্দু বাড়িতে প্রতিদিনান্তে গৃহকর্ত্রী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায়, গলায় আঁচল দিয়ে প্রণাম করে।
তুলসী গাছের সাথে নিম গাছ গল্পের নিম গাছের সাদৃশ্য কিসে? অনেকটা প্রয়োগমূলক প্রশ্ন, বহু নির্বাচনীয় বিষয়, বহুপদী প্রশ্নের মধ্যে এগুলো চলে আসে। অর্থাৎ নিম গাছের সাথে তুলসী গাছের সাদৃশ্য মূলত গুণে। নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনুধাবনমূলক প্রশ্ন। পরোপকার, দায়িত্বশীলতা, সাংসারিক বন্ধন, অস্তিত্ব। সাংসারিক বন্ধন। নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাথে বৈধ সাদৃশ্যপূর্ণ চরিত্র হল? নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রয়োগমূলক প্রশ্ন। পরোপকার, দায়িত্বশীলতা, সাংসারিক বন্ধন, অস্তিত্ব। উত্তর হবে সাংসারিক বন্ধন। নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রগুলো হল সর্বজয়া, অভাগী, মমতাদি। আমরা সর্বজয়া এবং মমতাদির সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র মিল খুঁজে পাই। সর্বজয়া এবং মমতাদি সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে, যে কারণে নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হল সর্বজয়া এবং মমতাদি, অভাগী নয়। সঠিক উত্তর সর্বজয়া এবং মমতাদি। নিচের উদ্দীপকটি পরে 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। গফুরের প্রিয় ষাঁড় মহেশ প্রায় 8 বছর প্রতিপালন করে সে এখন বুড়ো হয়েছে। গফুর সাধ্যমতো তার যত্ন নেয়, সমাজের কেউ তাকে চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন পালন করে। নিজের খাবার না খেয়ে ঘরের চাল ফেরে মহেশকে খেতে দেয়। উদ্দীপকের মহেশের সাথে যে দিক দিয়ে নিমগাছ গল্পটি সাদৃশ্যপূর্ণ তা হল অবদানে, প্রয়োজনীয়তায়, পরোপকার। অনেকটা বহু নির্বাচনী, বহু অভিক্ষামূলক একটি প্রশ্ন। উত্তরটি হবে অবদানে এবং পরোপকারের সাথে সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্য থাকলে কোন বিচারে ব্যতিক্রম? উপেক্ষিত, উপকারী, আত্মত্যাগী, নিরহংকারী। অনুধাবনমূলক প্রশ্ন। উপেক্ষিত। নিম গাছটার সাথে কোন অর্থে লক্ষ্মী বউয়ের সাথে সাদৃশ্য রয়েছে? উপকারী অর্থে, রূপে গুণে সমান অর্থে, অযত্নে অবহেলায় বেড়ে ওঠা বোঝাতে, সংসারের সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলা। লক্ষ্মী বউয়ের সাথে নিম গাছের সম্পর্কটা অনেকটা সংসারের সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলায়। তাই সঠিক উত্তরটি হবে সংসারের সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলা। বহু নির্বাচনী প্রশ্নের পর এবার আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি কমপক্ষে 2 থেকে 3 বার পাঠ করবে। পাঠের মাধ্যমে উদ্দীপকের মূল বিষয়বস্তু, মূল ভাব উদ্ধার করবে, যাতে গল্পের সাথে সংশ্লিষ্ট তা তুলে ধরতে পারো। তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় প্রচুর, আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতরে কিছু নাহি কয়। এটি একটি কবিতা। এই কবিতার মধ্যে তরুতলে বসে পান্থ, তরুতলে বলতে গাছের তলে পথিক ক্লান্তি দূর করে, গাছ থেকে ফল আস্বাদন পায়, আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়। তার মানে বিদায়ের সময় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায়। তরু তবু অকাতরে কিছু নাই কয়। তারপরও তরু মানে গাছ তারপরও কিছু বলে না সেই প্রতীককে। অর্থাৎ এখানে গাছের উপকারিতার কথা বলা হয়েছে। প্রথমেই সৃজনশীল প্রশ্নের ক প্রশ্নটি হয়ে থাকে জ্ঞানমূলক।
এটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট থাকে না। বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম বলয়চাঁদ মুখোপাধ্যায়। খ নম্বর প্রশ্ন অনুধাবন, সেটা গল্পের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে উদ্ধৃত অংশটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, যার ভাবার্থ সংসারের কর্তব্য ও মায়ার জালে জড়িয়ে লক্ষ্মী বউটির পক্ষে অন্যত্র যাওয়া সম্ভব নয়। নানাজন নানাভাবে নিম গাছটির কাছ থেকে উপকৃত হলেও কেউই তার প্রকৃত সৌন্দর্য অনুধাবনের চেষ্টা করেনি। হঠাৎ একদিন একজন নিম গাছটির প্রকৃত সৌন্দর্য উদ্ঘাটন করল। তখন গাছটির ইচ্ছে করছিল তার সঙ্গে চলে যেতে, কিন্তু শিকড় তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে মাটির সাথে, তাই তার পক্ষে অন্যত্র যাওয়া সম্ভব নয়। বস্তুত এখানে সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর বাস্তবিকতার দিকটি রূপকাশ্রয়ে তুলে ধরা হয়েছে। উদ্দীপকের সাথে নিম গাছ গল্পে সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। উদ্দীপকের সাথে নিম গাছ গল্পে সাদৃশ্যপূর্ণ দিকটি হল উপকারিতার দিক। এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই জ্ঞান, তারপর অনুধাবন। কি ধরনের উপকার গ্রহণ করে মানুষ? গাছের তলে বসে পথিক তার ক্লান্তি দূর করে, গাছ থেকে ফল পেড়ে ফল আস্বাদন করে এবং বিদায়ের বেলায় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায়। মূলত গাছের এই উপকারিতার দিকটি নিম গাছ গল্পের নিম গাছের সাথে সংশ্লিষ্ট। চতুর্থ প্রশ্ন হল উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকটি নিম গাছ গল্পে সমগ্র ভাবকে প্রকাশ করে কি? যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকের সমগ্র ভাগ হল উপকারিতার দিক। নিম গাছ গল্পের নিম গাছের মূল বিষয় হল মানুষের উপকার করে কিন্তু কিছুই তার নিজের জন্য গ্রহণ করতে পারে না, বিনিময়ে সে পায় অযত্ন, অবহেলা, অবজ্ঞা। উদ্দীপকের ভাববস্তু নিম গাছ গল্পের নিঃস্বার্থ পরোপকারিতার দিকটি নির্দেশ করে। পরোপকারিতা একটি মহৎ গুণ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে পরোপকার করে যায়। উদ্দীপকের গাছের সাথে নিম গাছের উপকারিতার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। সৃজনশীল প্রশ্নের চতুর্থ প্রশ্নটি উচ্চতর দক্ষতা। উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে প্রকাশ করে কি? যুক্তিসহ বিশ্লেষণ করুন। প্রথমেই জ্ঞানমূলক উত্তর হবে এরকম: শত নির্যাতনেও সঠিক মূল্য না পেয়েও পরহিত ব্রতের বিচারে উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে প্রকাশ করে। নিম গাছ গল্পে নিম গাছ উপেক্ষা, অযত্ন, অবহেলা পেয়েও নীরবে মানুষের কল্যাণে নিবেদিত থাকে। চর্মরোগের মহাঔষধ হিসেবে সে অকাতরে তার ছাল, বাকল, ডাল, পাতা ইত্যাদি উজাড় করে দেয়। ঠিক তেমনি উদ্দীপকের গাছটি। তাই অকৃত্রিম উপকারিতা বা পরোপকারিতার ভাবটি উদ্দীপক ও আলোচ্য গল্পে সার্থকভাবে প্রতিকায়িত হয়েছে। প্রশ্নোক্ত মন্তব্যটি তাই যথার্থ। এরপরে আমরা কর্ম অনুশীলনে চলে যাব। বাড়ির কাজ। নিম গাছ গল্প থেকে
তোমরা 15টি জ্ঞানমূলক ও 5টি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর লিখে বিষয় শিক্ষককে প্রেরণ করবে। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।